আচ্ছা, আপনাদের এসএমএসগুলো কেন দেখতে পাচ্ছি না? স্যার আমরা বলছি তো, স্যার আমরা শুনতে পাচ্ছি, অডিও ঠিক আছে স্যার। আচ্ছা, কমেন্টগুলো যাই হোক একটু লেটে আসছে, যাই হোক ইন্টারনেট একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, আপনি শুনতে পারছেন না? চলুন, অবশ্যই কমেন্ট করবে, এতক্ষণে দেখতে পেলাম আপনাদের কমেন্টগুলো। তো ভূমিকম্প কী বা আর্থকুইক কী? তাহলে আমরা সাধারণভাবেই বলতে পারি যে আমাদের এই যে পৃথিবী, যে জায়গায় আমরা বসবাস করছি, বা আমাদের যে ভূত্বক, সাধারণভাবে এই যে ভূত্বক যে কেঁপে ওঠা, তাই না? হঠাৎ করেই মনে করুন আমি খাচ্ছি বা খেলছি বা ঘুরে বেড়াতে গেছি কোথাও, হঠাৎ করে আমাদের এই যে ভূত্বক, সেটা যে কেঁপে উঠছে, সেটাকেই তো আমরা কি বলি? সেটাকেই আমরা বলছি ভূমিকম্প, তাই না? তাহলে আমরা বলতে পারি আমাদের ভূত্বক আমাদের ভূত্বক আমাদের ভূত্বক হঠাৎ কেঁপে ওঠাকেই হঠাৎ কেঁপে ওঠাকেই কেঁপে ওঠাকেই আমাদের ভূত্বক হঠাৎ কেঁপে ওঠাকেই আমরা আর্থকুইক বা ভূমিকম্প বলছি, তাই না? এটা আপনাদের পরীক্ষায় আসবে না, কিন্তু যেটা আপনাদের পরীক্ষায় আসবে সেটা হচ্ছে এই যে ভূমিকম্প নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয়। তো এখানে ফার্স্ট যেটা আপনারা নোট করবেন, এই ভূমিকম্প নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হয় সিসমোলজি। সিসমোলজি সিসমোলজি ভূমিকম্প নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হচ্ছে? সিসমোলজি। এটা আপনারা খেয়াল রাখবেন, কেমন? এবার এই যে ভূমিকম্প, আমরা দেখলাম যে আমাদের যে পৃথিবী রয়েছে বা পৃথিবীর মধ্যে যে ভূত্বক রয়েছে, সেই ভূত্বকটা কেঁপে ওঠাকে আমরা ভূমিকম্প বলছি, তাই না? এবার এর কারণ কি কি হতে পারে, তাই না? ভূমিকম্পের যদি আমরা কারণ যদি দেখি, তাহলে এর কারণ কি কি হতে পারে? তাহলে এর কারণ আমরা দুইভাবে দেখতে পারি আর কি, তাই না? একটা হচ্ছে এর প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ আর একটা আমরা বলতে পারি মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণ মনুষ্য সৃষ্ট কারণ একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ, তাই না? তো এই মনুষ্য সৃষ্ট কারণগুলো কি কি হতে পারে? এই যে ভূমিকম্প হচ্ছে আমাদের, এই যে আমাদের ভূত্বক কেঁপে উঠছে আর কি, এখানে মনুষ্য সৃষ্ট কারণগুলো কি কি হতে পারে? তাহলে আমরা একটা বলতে পারি যে এই যে আমরা অরণ্য ছেদন করছি আর কি, অরণ্য ছেদন, এটা হচ্ছে ভূমিকম্পের একটা কারণ আর কি। যদিও প্রত্যক্ষভাবে অরণ্য ছেদন করলে ভূমিকম্প হয় না, কিন্তু আমরা যদি পরোক্ষভাবে যদি দেখি আর কি, তাহলে এই অরণ্য ছেদনও কিন্তু ভূমিকম্পের জন্য দায়ী, তাই না? আর আমরা কি বলতে পারি? পারমাণবিক বোমা বিস্ফোরণ, পারমাণবিক বোমা বিস্ফোরণ, তাই না? আপনারা জানেন যে জাপানের দুটি শহর আর কি 1945-এ আর কি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তো তখন সেখানে আমেরিকা কি করেছিল? আমেরিকা সেখানে কি করেছিল? জাপানের দুটো শহর ছিল, একটা ছিল হচ্ছে হিরোশিমা, আর একটা ছিল হচ্ছে নাগাসাকি। নাগাসাকি, এই দুটো অঞ্চলে আপনারা জানেন যে বোমা বিস্ফোরণ করা হয়েছিল, তাই না? তারিখটা যদি দেখে আর কি, 6 আগস্ট এটা ছিল, আর এটা ছিল 9 আগস্ট, তাই না? তাহলে এই যে বোমাটা যখন বিস্ফোরণ করা হয়েছিল, পারমাণবিক বোমা, আর আপনারা জানেন যে এই বোমার যে ক্ষমতা সেটা কতটা, তাই না? তো এই বোমাটা যখন বিস্ফোরণ করা হবে আমাদের পৃথিবীর ওপরই তো করা হবে, তাই না? তো যখন এই পৃথিবীর ওপর করা হচ্ছে তখন কি হচ্ছে? আমাদের পৃথিবীর যে ভূত্বক রয়েছে কেঁপে উঠছে আর কি, তাই না? তাহলে কেঁপে ওঠাটাকেই তো আমরা কি বলছি? ভূমিকম্প বলছি। তাহলে আমরা সাধারণভাবে আমাদের মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে এগুলোকে রাখতে পারি, তাই না? এগুলো হচ্ছে আমাদের ভূমিকম্প হওয়ার জন্য মনুষ্য সৃষ্ট কারণ। আর প্রাকৃতিক কারণে যদি দেখিস, প্রাকৃতিক কারণে আমরা বলতে পারি আমাদের পাত সঞ্চালন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পাত সঞ্চালন। পাত সঞ্চালন। এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার পাত কি, পাত কোথা থেকে এলো, কি না কি সমাচার, আপনাদের একটু প্রশ্ন আসতে পারে। যেমন আমি যদি ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটিকে যদি বলি, যেমন মনে করুন এখানে আমি দাঁড়িয়ে আছি, তাই না? এর উপরে ছাদ রয়েছে, তাই না? এবার এই ছাদের ওপরে আমি যখন উঠবো আর কি, ছাদের ওপর উঠে আমি যখন ঘুরে বেড়াবো, গান করব, নাচবো আর কি, এবার ছাদটা কি? ছাদটা হচ্ছে মোটামুটি ওই কত হবে?
10 সেন্টিমিটার পুরো ঢালাই আর কি, তাই না? এটা হচ্ছে ছাদ আর কি। ছাদ কতটা চওড়া? এতটুকু চওড়া আর কি। এর উপর আমি নাচছি, ঠিক আছে, খেলছি, সব কিছু করছি আর কি। এবার আমি এই যে পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছি, এই পৃথিবীটাও কিন্তু একটাই ছাদের মতো আর কি। কিন্তু এই পৃথিবীর যে ছাদটা আর কি, তাই না, ভূত্বক যেটা আর কি, সেই ভূত্বক মোটামুটি 100 কিলোমিটার চওড়া। কত কিলোমিটার চওড়া? 100 কিলোমিটার চওড়া। কেমন? এবং এই 100 কিলোমিটারের মধ্যে আপনারা এর আগের ক্লাস অর্থাৎ ইন্টেরিয়ার অফ দ্য আর্থ, সেখানে আপনারা পড়েছেন যে আমাদের লিথোস্ফিয়ার যে জায়গাটা রয়েছে সেখানে এই যে এরকম একদম পুরো পাথর আর কি, ঠিক আছে, পুরো পাথর বা মাটি, এর যে চাই আমরা বলতে পারি, সেগুলো ঘোরাফেরা করছে, সেগুলোই তো পাত, তাই না? তো সেই পাতগুলো যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, একে অপরের কাছে আসছে, যখন ঘর্ষণ হচ্ছে, তখনই কিন্তু আমাদের এই ভূমিকম্প তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ভূমিকম্প তৈরির প্রাকৃতিক কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি পাত সঞ্চালন, তাই না? আর কি এখানে বলতে পারি আমরা? আর আমরা বলতে পারি আমাদের অগ্নুৎপাত বলতে পারি, বা যেটাকে আমরা ভলক্যানো বলি, তাই না? অগ্নুৎপাত। তাহলে পাত সঞ্চালন, ভলক্যানো, অগ্নুৎপাত। এছাড়া আমরা বলতে পারি আমাদের ভূমিধস রয়েছে, ভূমিধস, ভূমিধস, এগুলো হচ্ছে আমাদের ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। কেমন? তাহলে আমরা আজকে কি পড়ছি? প্রথম টপিক হচ্ছে আমাদের ভূমিকম্প। তো ভূমিকম্প নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হয় হচ্ছে সিসমোলজি। কেমন? ভূমিকম্প নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হচ্ছে সিসমোলজি। ভূমিকম্প প্রধানত দুই রকমভাবে হয়ে থাকে। এর কারণ যদি দেখি, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে পাত সঞ্চালন, ভলক্যানো, ভূমিধস এগুলো পড়ছে। আর মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে অরণ্যছেদন, পারমাণবিক বোমা বিস্ফোরণ, এগুলো আমরা মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে ধরতে পারি। কেমন? বলুন, এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার কিনা বলুন? প্রত্যেকে একটু জানান যে এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, মিতালি ম্যাডাম বলছেন, শিউলি ম্যাডাম বলছেন ক্লিয়ার স্যার, একদম। তাহলে আমরা কি দেখলাম? যে ভূমিকম্প সৃষ্টির এগুলো হচ্ছে কারণ। কেমন? এবার এখানে মনে করো এই হচ্ছে একটা পাত, আর এটা হচ্ছে একটা পাত। টোটাল কয়টা পাত? দুটো পাত। এবার এই যে দুটো পাত একে অপরের ঘর্ষণ করার ফলে সাধারণত আমাদের ভূমিকম্প হয়ে থাকে। বা শুধুমাত্র ঘর্ষণ করার জন্য নয় আর কি, যদি একে অপরের সঙ্গে যদি ধাক্কা লাগে, এর ফলেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। কেমন? তো যে জায়গায় ভূমিকম্প তৈরি হয়, যেমন মনে করুন এই হচ্ছে একটা পাত, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছ রয়েছে, এখানে একটা বাড়ি রয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের ভূত্বক আর কি, তাই না? তো এই যে ভূত্বক, এটা তো একটা পাত, তাই না? তো এটা একটা পাত, এটা একটা পাত। এই যে দুটো পাত একে অপরের সঙ্গে ঘর্ষণ করছে, এবার এই ঘর্ষণ করার ফলে এই যে জায়গায় ভূমিকম্পটা তৈরি হচ্ছে, যে জায়গায় ভূমিকম্পটা তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস। মাথায় রাখবেন, যে জায়গায় ভূমিকম্প তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি হচ্ছে ফোকাস। ফোকাস, ফোকাস, বা আমরা এটাকে বলতে পারি হাইপো সেন্টার, হাইপো সেন্টার, ফোকাস বা হাইপো সেন্টার। কেমন? তো এই জায়গাটায় ভূমিকম্পটা তৈরি হলো, যে জায়গাটায় ভূমিকম্পটা তৈরি হলো বা ভূমিকম্পের কেন্দ্র যেটা, সেটাকে আমরা কি বলছি? ফোকাস বা হাইপো সেন্টার। এইবার কি হবে? এইবার এই ভূমিকম্পটা তার আশেপাশে চারিদিকে ছড়িয়ে যাবে। কেমন? তরঙ্গের আকারে কি হবে? এই যে ভূমিকম্পটা, ভূমিকম্পের যে তরঙ্গগুলো আশেপাশে ছড়িয়ে যাবে। যেমন আরও একটা বাস্তব উদাহরণ যদি দিই, মনে করুন একটা পুকুর রয়েছে আর কি, সেই পুকুরের মধ্যে যদি আমি একটা ঢ্যাল যদি ছুঁড়ে ফেলি আর কি, একটা পুকুর রয়েছে, ঢ্যাল নিয়ে ছুঁড়ে ফেললাম, তাহলে কি হবে? তাহলে সেই ঢ্যালটা যে জায়গায় পড়বে সেখান থেকে দেখবেন আস্তে আস্তে তরঙ্গের আকারে এভাবে ঢেউগুলো আস্তে আস্তে যে কিনারা রয়েছে আর কি সেদিকে যাচ্ছে আর কি, তাই না? তো ঠিক সেরকমভাবেই দুটি পাত যে জায়গায় ধাক্কা লাগছে, যে জায়গায় ধাক্কা লাগবে সেখানে কি তৈরি হবে? ভূমিকম্প তৈরি হবে, যেটাকে আমরা ভূমিকম্পের কেন্দ্র বলবো বা হাইপো সেন্টার বলবো বা ফোকাস বলবো। তারপর সেটা তরঙ্গের আকারে আমাদের এই ভূত্বকে এসে ধাক্কা খাবে। যে জায়গায় এসে ধাক্কা খাবে আর কি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে এপি সেন্টার। এপি সেন্টার, যে জায়গায় এসে ধাক্কা খাবে
সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে এপি সেন্টার। কেমন? আশা করি ক্লিয়ার। এর আগেও আমি জিনিসগুলো করিয়েছি। কেমন? চলুন এবার এই জায়গা থেকে এই যে আমরা তরঙ্গগুলো পড়লাম, তাই না, এই তরঙ্গের আবার কিছু ভাগ থাকে। সমস্ত তরঙ্গ সব জায়গা দিয়ে প্রবাহিত হতে পারে না, এর ওপর বেশ করে আমাদের তরঙ্গের শ্রেণী বিভাজন করা হয়েছে। চলুন সেই জায়গাটা আমরা দেখব। সবচেয়ে বেশি প্রশ্ন আপনাদের ওই জায়গা থেকেই আসে। কেমন? আশা করি এটুকু ক্লিয়ার প্রত্যেকের। চলুন এবার আমরা দেখব হচ্ছে আমাদের যে সিসমিক যে ওয়েভস রয়েছে, সিসমিক ওয়েভস, ওয়েভস মানে হচ্ছে তরঙ্গ, সিসমিক ওয়েভস। এই যে সিসমিক ওয়েভস, এটাকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি। সিসমিক ওয়েভসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? টোটাল আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি ওয়েভস, প্রাইমারি ওয়েভস, একটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি, সেকেন্ডারি ওয়েভস, আর একটা হচ্ছে লাভ ওয়েভস। এই হচ্ছে আমাদের যে ভূমিকম্প তরঙ্গ, সেই ভূমিকম্প তরঙ্গের 3টে ভাগ। কেমন? তাহলে আমরা ওই যে কি দেখলাম, যে জায়গায় ভূমিকম্পটা তৈরি হলো, তারপর তৈরি হওয়ার পর সেটা কি হচ্ছে, তরঙ্গের আকারে আমাদের ভূত্বকে এসে ধাক্কা খাচ্ছে, তাই না? যেমন মনে করুন এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই পৃথিবীর এই অঞ্চলটা হচ্ছে কেন্দ্র, এই জায়গায় মনে করুন ভূমিকম্প তৈরি হলো। এবার কি হবে, তরঙ্গগুলো এই আকারে আমাদের ভূত্বকে এসে কি হবে, ধাক্কা খাবে, ঠিক এরকমভাবে, তাই না? তো এই তরঙ্গগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করছি। ভূমিকম্প তরঙ্গে আমরা তরঙ্গগুলোকে কি করছি, 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাইমারি ওয়েভস, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভস, আর একটা হচ্ছে লাভ ওয়েভস। কেমন? প্রাইমারি ওয়েভস যদি দেখি, প্রাইমারি ওয়েভসটা হচ্ছে ঠিক এরকম, মানে একটু রেখাকার আর কি, ঠিক এরকম প্রাইমারি ওয়েভস। সেকেন্ডারি ওয়েভসটা যদি দেখি একটু এরকম, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভস। আর লাভ ওয়েভস যদি দেখি, লাভ ওয়েভস হচ্ছে এরকম, এটা হচ্ছে লাভ ওয়েভস। কেমন? এবার এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদের আসবে আর কি, এই যে প্রাইমারি ওয়েভস, এর যদি আমি স্পিড যদি দেখি, স্পিড যদি দেখি প্রাইমারি যে ওয়েভস, এর স্পিড হচ্ছে 6 কিমি পার সেকেন্ড। কেমন? প্রাইমারি যে ওয়েভস রয়েছে এর স্পিড হচ্ছে 6 কিমি পার সেকেন্ড। সেকেন্ডারি যে ওয়েভস রয়েছে এর স্পিড যদি দেখি, এটা হচ্ছে 3.5 কিমি পার সেকেন্ড। কেমন? আর লাভ যে ওয়েভস রয়েছে এর স্পিড হচ্ছে 1.5 কিমি পার সেকেন্ড। কেমন? তাহলে আমি এর স্পিডগুলো দেখলাম, তাই না? ভূমিকম্প তরঙ্গ 3 ধরনের, তার আগে আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করেছি, তাই না? ভূমিকম্প কিভাবে হয়, ভূমিকম্পের কেন্দ্র, সেটাকে আমরা ফোকাস বা হাইপো সেন্টার বলছি। যে জায়গায় ধাক্কা লাগছে সেটাকে আমরা কি বলছি, এপি সেন্টার বলছি। যারা স্টাডি করছেন সিসমোলজি বলছি। তো এই সেসমিক ওয়েভসকে আমরা বা ভূমিকম্পের তরঙ্গকে আমরা 3টে ভাগে ভাগ করছি, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা লাভ। প্রাইমারি কোনটা? এটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি ওয়েভস হচ্ছে এটা, আর লাভস হচ্ছে ওটা। কেমন? ছবিতে দেখানো হয়েছে। স্পিড যদি দেখি আর কি, প্রাইমারি ওয়েভসের স্পিড হচ্ছে এটা, মানে 6 কিমি পার সেকেন্ড, সেকেন্ডারির হচ্ছে 3.5 কিলোমিটার পার সেকেন্ড, আর লাভের হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। কেমন? এটা হচ্ছে এদের স্পিড। পরে যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে এদের ধ্বংসাত্মক ক্ষমতা, ধ্বংসাত্মক ক্ষমতা। তাহলে আমাকে একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো, এই যে এই 3টে তরঙ্গের মধ্যে কোন তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা, মানে বাড়ি ঘর ভাঙার ক্ষমতা সবচেয়ে বেশি থাকবে? সবচেয়ে বেশি? আচ্ছা, শিউলি ম্যাডাম বলেছেন এলো, এলো মানে কি লাভ। মাম্পি ম্যাডামও বলেছেন এল, মানে সবচেয়ে ধ্বংসাত্মক ক্ষমতা হচ্ছে এই লাভ তরঙ্গের, তাই না? লাভ তরঙ্গের। আচ্ছা, রেশমা ম্যাডাম বলছেন প্রাইমারি তরঙ্গ, তাই না? চলুন ডাউটসটা একটু ক্লিয়ার করি তাহলে, ঠিক আছে? গঙ্গাধর স্যার বলছেন যে স্যার লাভ তরঙ্গ আর কি, তাই না? লাভের মধ্যেই তো দেখতে পাচ্ছেন আর কি, ঠিক আছে? লাভ মানেই তো ধ্বংস, তাই না? তো সেভাবেও মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে? তো এখানে রেশমা ম্যাডাম বলছেন আর কি, যে রেশমা ম্যাডাম বলছেন যে প্রাইমারি তরঙ্গ আর কি। এবং রেশমা ম্যাডাম বলছেন একটা, তার পিছনে নিশ্চয়ই একটা যুক্তি রয়েছে। সেই যুক্তিটা কি? সেই যুক্তিটা হচ্ছে যে প্রাইমারি তরঙ্গের স্পিড তো ভীষণ আর কি, তাই না? সবচেয়ে বেশি স্পিড কার?
লাভ, সেকেন্ডারি আর প্রাইমারির মধ্যে সবচেয়ে বেশি স্পিড হচ্ছে প্রাইমারি তরঙ্গের, তাই না? তাহলে যার স্পিড বেশি আর কি, ঠিক আছে, তারই তো ধ্বংসাত্মক ক্ষমতা সবচেয়ে বেশি হবে, এরকমটা আপনাদের মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকমটা নয় আর কি, ঠিক আছে? মানে যে তরঙ্গ আর কি তাড়াতাড়ি আসে আর কি, সে কিন্তু তত বেশি ধ্বংসাত্মক হয় না, ঠিক আছে? যেমন মনে করুন আমি একটা বাস্তব যদি উদাহরণ এখানে লাগাই, যেমন মনে করুন আমি হঠাৎ একদিন ফেসবুক চালাচ্ছি আর কি, তো ফেসবুক চালাতে চালাতে একটা সুন্দর মেয়ে, ঠিক আছে, আমার সামনে এলো আর কি, প্রোফাইলটা এলো, ঠিক আছে, তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে নিল, ঠিক আছে, তারপর হাই হ্যালো করতে করতে 2 দিনের মাথায়, ঠিক আছে, প্রপোজও করে দিলাম আর কি, হ্যাঁও বলে দিল, ঠিক আছে, 3 দিনের মাথায় দেখাও করে নিলাম, ঠিক আছে, 4 দিনের মাথায়, ঠিক আছে, আমি জানতে পারলাম যে ওর অন্য একজনের সঙ্গে চক্কর আছে আর কি, তাই না? এবার এটা যখন আমি জানবো আমার তো একটু কষ্ট হবেই, তাই না? স্বাভাবিকভাবে একটু কষ্ট হবে আর কি, তাই না? যে না ছিল, যাই হোক হচ্ছিল না, একটা তো হয়েছে, একটু কষ্ট হবে আর কি, তাই না? এবার ততটাও কি কষ্ট হবে? নিশ্চয়ই না, যে একদম হাই লেভেলের ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঠিক আছে, আরও ভয়ানক কিছু হবে আর কি, সেরকম কিছু হবে না, তাই না? কেননা ও তাড়াতাড়ি এসেছিলো আর কি, আমার লাইফে তাড়াতাড়ি এসেছিলো, তো চলে গেছে, ততটা কষ্ট কিন্তু হবে না। কিন্তু অপর দিকে দেখুন আর কি, আমি কোনো একজনকে স্কুল থেকে দেখছি আর কি, প্রথমে 1 মাস টানা আমি তাকে দেখলাম, ঠিক আছে, তারপর কোনো রকমে তার সঙ্গে কথা বললাম, ঠিক আছে, যে নাম্বারটা দেবে, ঠিক আছে, তো নাম্বারও দিতে চাইছে না আর কি, ঠিক আছে, খুব কষ্ট করে নাম্বারটা জোগাড় করলাম আর কি, জোগাড় করার পর, ঠিক আছে, কি হচ্ছে, ঠিক আছে, কথা বলছেন আর কি, ঠিক আছে, তো আমি এদিক থেকে হাই হ্যালো, ঠিক আছে, 10টা পাঠানোর পর ওদিক থেকে শুধু একটা হাই আসছে আর কি, ঠিক আছে, এভাবে মনে করুন 2-4 মাস চলার পর ওদিক থেকে একটু একটু কথা বলতে শুরু করলো আর কি, তাই না? 1 বছর পর তারপর প্রপোজ করা হলো আর কি, তাই না? তারপর আস্তে আস্তে মেলামেশা শুরু হলো, ঠিক আছে, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া সব শুরু হলো আর কি, ঠিক আছে, এভাবেই 4 বছর 4.5 বছর কেটে গেল, তাই না? সে যখন ছাড়বে, ঠিক আছে, সে যখন ছেড়ে দেবে, ঠিক আছে, তখন ব্যাপারটা কিন্তু অন্যরকমই হবে, তাই না? তখন কষ্টের লেভেলটা কিন্তু অন্য জায়গাতেই যাবে, তাই না? তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন আর কি, যে তাড়াতাড়ি আসলো আর কি, সে যখন চলে যাচ্ছে আর কি, কষ্টটা কিন্তু হচ্ছে আর কি, ততটাও কিন্তু গভীর হচ্ছে না আর কি, মানে ততটাও যে মানে সেরকম কিছু করবে আর কি, সেরকমটা হচ্ছে না, কিন্তু যে অনেক দেরিতে আসছে আর কি, ঠিক আছে, আস্তে 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 আসছে আর কি, ঠিক আছে, মায়া নিয়ে আসছে, হঠাৎ করে যখন 4 বছর 4.5 বছর পর যখন সে ছেড়ে যাবে, মানে তার যন্ত্রণার লেভেলটাও কিন্তু অন্যরকমই হবে আর কি, তাই না? তো এখানে দেখুন প্রাইমারি তরঙ্গ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? তো যদি খুব তাড়াতাড়ি যদি চলে যায়, তার ধ্বংসাত্মক লেভেল কিন্তু সবচেয়ে কম হবে, তাই না? আর এখানে লাভ ওয়েভস এর স্পিড কতটা, 1.5 কিমি/আওয়ার, মানে এর যে ধ্বংসাত্মক ক্ষমতা, এ আস্তে আস্তে এসেছিল, তাই না? আস্তে আস্তে আসছিল, তাহলে যে আস্তে আস্তে এসেছিল লাইফে, তো তার ধ্বংসাত্মক ক্ষমতা, মানে সেখানে কষ্টের লেভেলটা কিন্তু প্রচুরই হাই হবে, তাই না? আর এখানে যদি দেখেন আর কি, এখানে মোটামুটি কেমন থাকবে, ইকুয়াল থাকবে আর কি, মানে মাঝারি থাকবে আর কি, ঠিক আছে? বা এর তরঙ্গগুলোকে যদি দেখেন আর কি, ঠিক আছে, আর একটু ভালো করে বুঝতে পারবেন, যেমন প্রাইমারি যে তরঙ্গটা সেটা তো এরকম আর কি, একদম ছোট ছোট আর কি, তাই না? সেকেন্ডারিটা এরকম, আর লাভটা এরকম এরকম, তাই না? এবার মনে করুন কেউ আমাকে চর মারছে, বা মনে করুন আমি আমার গালে চর মারছি, ঠিক আছে, আমি আস্তে আস্তে এভাবে এভাবে চর মারছি, যেহেতু তরঙ্গটা ছোট ছোট তরঙ্গ, এভাবে এভাবে চর মারছি, অপর অপর আস্তে আস্তে লাগছে আর কি, ঠিক আছে, যখন এইভাবে এইভাবে যখন চটটা মারবো, ঠিক আছে, এইভাবে এইভাবে যখন চটটা মারবো, তখন তো লাগবে বেশি, তাই না? তার মানে এর ধ্বংসাত্মক ক্ষমতা কিন্তু বেশি হবে এর, বোঝা গেল? তাহলে যদি দেখি প্রাইমারি যে ওয়েভস, এর স্পিড হচ্ছে 6 কিমি/সেকেন্ড, এর হচ্ছে 3.5 কিলোমিটার/সেকেন্ড, এর হচ্ছে 1.5 কিলোমিটার/সেকেন্ড, কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা কার বেশি? ধ্বংসাত্মক ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে প্রাইমারি ওয়েভস, তারপরে সেকেন্ডারি তো মানে মাঝামাঝিতে থাকবে আর কি, আর লাভ ওয়েভসের ধ্বংসাত্মক ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি, আর লাভ মানেই তো ধ্বংসাত্মক, ঠিক আছে, এগুলো আপনারা জানেন, ঠিক আছে, যারা জানেন না একটু আশেপাশ থেকে একটু জেনে নিতে হবে ব্যাপারগুলো, কেমন সমস্যা, ঠিক আছে, মারাত্মক সমস্যা। তো আশা করি এটুকু ক্লিয়ার আপনাদের।
বলুন একটু চটপট জানান যেটুকু ক্লিয়ার। চলুন তাহলে নেক্সট আমরা যাব, ঠিক আছে। এবার এই যে প্রাইমারি তরঙ্গ, সেকেন্ডারি তরঙ্গ আর লাভ তরঙ্গ, ঠিক আছে, এদের যে প্রবাহের যে ধরন, ঠিক আছে, আমরা জানি যে আমাদের পদার্থের কয়টি অবস্থা। পদার্থের যদি দেখি, পদার্থের টোটাল 5টি অবস্থা। পদার্থের টোটাল কতগুলি অবস্থা? 5টি অবস্থা, তাই না। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কঠিন, কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়, একটা হচ্ছে প্লাজমা, প্লাজমা, একটা হচ্ছে বোস আইনস্টাইন। এই হচ্ছে 5টা অবস্থা। তো এই অবস্থাটাকে আপাতত একটু সাইডে রাখুন, এর খোঁজ চলছে আর কি, তাই না। আর প্লাজমা অবস্থাটা আমরা ওই সানে দেখতে পাই আর কি, সান মানে সূর্য, অনেকবার বলেছি এগুলো, তাই না। সূর্যে আমরা দেখতে পাচ্ছি না তরল না গ্যাসীয়, ঠিক আছে, না সলিড, ঠিক আছে, অনেকটা ওই লাভার মতো আর কি, তাই না, লাভা ম্যাগমার মতো, লাভা ম্যাগমার মতো, এটা আপনারা জানেন। তো আমরা মেনলি যদি দেখি কঠিন, তরল ও গ্যাসীয়, এই হচ্ছে পদার্থের 3টে অবস্থা। যারা ক্লার্কশিপে ছিলেন আর কি এর আগে, ঠিক আছে, সেখানে দেখবেন আমি একটা কেমিস্ট্রির ম্যারাথন করিয়েছিলাম, তো সেখানে জিনিসগুলো বলা হয়েছিল, ঠিক আছে, যাই হোক অত লাগে না, চলুন যেটুকু লাগে একটু দেখি। তো কঠিন, তরল আর গ্যাসীয়, তাই না, এই হচ্ছে পদার্থের মেনলি 3টে অবস্থা। কঠিন মানে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কঠিন আর কি, তাই না। তরল ওই যে জল, তারপর দুধ, তেল, এগুলো সব আমরা তরলের মধ্যে রাখতে পারি। গ্যাসীয় রয়েছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো সব গ্যাসীয়, তাই না। তো এই যে 3টে যে অবস্থা, এই 3টে অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে কোন তরঙ্গ? তো মাথায় রাখবেন সেটা হচ্ছে আমাদের এই প্রাইমারি তরঙ্গ। তাহলে প্রাইমারি তরঙ্গ আমাদের পদার্থের 3টে অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে, মানে কঠিন, কঠিন, তরল, গ্যাসীয়, কঠিন, কঠিন, তরল, তরল তো লিখলাম, কঠিন, তরল, গ্যাসীয়, এই 3টে অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে প্রাইমারি ওয়েভস। ক্লিয়ার। পরে যদি আমরা সেকেন্ডারি ওয়েভস যদি দেখি, সেকেন্ডারি ওয়েভ শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে, ঠিক আছে। আর এই যে লাভ ওয়েভস, এই লাভ ওয়েভস যদি দেখি, এটা আমাদের সাধারণত আমরা ভূপৃষ্ঠে দেখতে পাবো, ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তার মানে আমরা কঠিন, মানে মেনলি আমরা কঠিনের মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে আমরা বলতে পারি। আর সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ক্ষমতা তো ওর, তার মানে ভূত্বকে ওই থাকবে, তাই না, ধ্বংসটা ওই করবে, তাই না। তাহলে আমরা ব্যাপারটাকে যদি একটু পৃথিবীর ডায়াগ্রামে যদি দেখি, যদি এরকমটা যদি দেখি, মনে করুন এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর এই যে মাঝের অংশটা যদি দেখেন, যেটাকে আমরা বলছি কোর, যেটাকে আমরা কি বলছি, কোর, তার এই ভেতরের অংশটা কি, এটা হচ্ছে ম্যান্টেল, এটা হচ্ছে ম্যান্টেল, আর এই উপরেরটা হচ্ছে ক্রাস্ট, এটা হচ্ছে ক্রাস্ট, তাই না। এবার মনে করুন আমাদের প্লেটগুলো কোথায় থাকে, প্লেট থাকে হচ্ছে গুরুমণ্ডলের উপরে, মানে এই জায়গায় থাকে অ্যাস্থেনোস্ফিয়ার, এই জায়গায় থাকে কি অ্যাস্থেনোস্ফিয়ার, বা আমরা লিথোস্ফিয়ার বলতে পারি, যা হচ্ছে দুর্বল স্তর। এই দুর্বল স্তরের মধ্যে দিয়ে কি থাকে, ওই প্লেটগুলো একদম সাজানো থাকে আর কি। টোটাল 7টা বড় মাপের প্লেট রয়েছে, মনে রাখতে বলেছিলাম, মনে রাখতে হবে, কেননা আমি যখন হিমালয়ের ফরমেশন পড়াবো তখন জিনিসটা কাজে লাগবে, কেমন। হ্যাঁ, তো এই জায়গায় কি থাকে, প্লেটগুলো থাকে। তো এই একে অপরের সঙ্গে একটা প্লেটের মনে করুন ধাক্কা লাগলো বা মানে সংঘর্ষ হলো, এর ফলে মনে করুন এই জায়গায় একটা তরঙ্গের উৎপত্তি হলো। এবার এই তরঙ্গটা যদি প্রাইমারি তরঙ্গ হয়, তাহলে তো এ সব জায়গায় যেতে পারবে আর কি, এদিক থেকে এদিকেও আসতে পারবে সে, এদিক থেকে এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে,
এদিকেও যাবে, এদিকেও যাবে, সব জায়গাতে যাবে আর কি, তাই না? কঠিন, তরল, গ্যাসীয় যেখানে যা আছে সব জায়গাতে এসে যেতে পারবে। কিন্তু এটা যদি আবার প্রাইমারি না হয়ে যদি সেকেন্ডারি হয় তাহলে শুধু কঠিনেই যেতে পারবে। মানে এই যে তরল, মানে এখানে যদি ম্যান্টেলটা যদি দেখি, ম্যান্টেলটা কিন্তু পুরোটাই তরল, তরল মানে হচ্ছে প্লাজমা অবস্থা। এই জায়গায় কিন্তু সেকেন্ডারি ওয়েভসটা আসতে পারবে না। ম্যান্টেল যেটা রয়েছে, গুরুমণ্ডল যে পার্টটা রয়েছে, এখানে কিন্তু এই সেকেন্ডারি ওয়েভ সেটা কিন্তু আসতে পারবে না, তাই না? কেন আসতে পারবে না? কারণ একটু আগেই বললাম যে সেকেন্ডারি ওয়েভ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই যেতে পারে। তাহলে এই জায়গাটা তো তরল, তরল মানে হচ্ছে প্লাজমা অবস্থা। আবার এই মাঝে কিন্তু আবার আসতে পারবে। মাঝটা কি, মাঝটা হচ্ছে কঠিন, মানে এতটা চাপ এই মাঝে রয়েছে আর কি, ঠিক আছে? এখানে রয়েছে নিকেল আর লোহা, নিকেল রয়েছে আর এফি রয়েছে লোহা, যাকে আমরা নিফে বলি সংক্ষেপে, কেমন? তো যাই হোক, এটুকুকে খেয়াল রাখুন যে প্রাইমারি ওয়েভস সব জায়গাতে যাবে আর কি, ও কোনো বাদ নাই আর কি, ও সব খাবে। তারপর সেকেন্ডারি যদি দেখেন শুধু কঠিন, আর লাভস যেটা যদি দেখেন, লাভস হচ্ছে শুধুমাত্র আমাদের ভূত্বকে দেখা যাবে, ঠিক আছে? বলুন, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? একটু জানান প্রত্যেকে, চটপট একটু জানান। আচ্ছা, কমেন্টগুলো আপনাদের একটু দেরিতেই দেখতে পাচ্ছি, ইন্টারনেট সমস্যা না কি ব্যাপার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। চলুন প্রত্যেকে একটু জানাবেন যে কী ব্যাপার। আচ্ছা, আর একবার স্যার, আমি এখানে এটুকুই বললাম, ঠিক আছে? আমাদের যে প্রাইমারি ওয়েভস রয়েছে, আমাদের পদার্থের যে মেনলি তিনটে অবস্থা, সব অবস্থাতেই যেতে পারবে, কেমন? সেকেন্ডারি যে ওয়েভস রয়েছে এটা শুধুমাত্র যেতে পারবে কঠিনের মধ্য দিয়ে, আর লাভ যে ওয়েভসটা রয়েছে সেটা যেতে পারবে শুধু ভূত্বকে, কেমন? এটুকুই বলেছি। ক্লাসগুলোকে অবশ্যই পরপর করতে হবে, তাই না? যদি এখানে ইন্টেরিয়ার অফ দ্য আর্থ এই ক্লাসটা যদি মিস করেন আর কি, তাহলে এই ভূমিকম্পের জায়গাটা বুঝতে সমস্যা হবেই, ঠিক আছে? আর ক্লাসগুলোকে সেভাবেই পরপর সাজানো হয়েছে, ঠিক আছে? অ্যাজ এ লার্নার হিসাবে, ঠিক আছে? মানে যেভাবে আমি শিখেছি আর কি, তাই না? যে আমি এগুলো সব রচনা করেছি, সব করেছি, এমনটা তো নয় আর কি, তাই না? আমিও বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, বিভিন্ন কিছু সোর্স থেকে এগুলোকে কালেক্ট করেছি, পড়েছি এবং অনেকবার পড়িয়েছি আর কি, তাই না? 2022 ব্যাচে সম্ভবত পড়াইনি, 23-24, ঠিক আছে, ব্যাচে পড়িয়েছি। এছাড়া কম্পিটিটিভে পড়িয়েছি, ক্লার্কশিপে পড়িয়েছি, একটা আদার্স কোচিং সেন্টারে পড়াতাম, সেখানেও পড়িয়েছি, এবং যতবার পড়িয়েছি, ঠিক আছে, নতুন কোনো না কোনো কিছু তথ্য সেখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? এখনও কোনো একটা ক্লাস করলে আর কি, ঠিক আছে, বা করালে, ঠিক আছে, তার আগে মোটামুটি আধা ঘন্টা স্টাডি তো করতেই হয়, যে কোন জায়গাটায় কেমন প্রশ্ন এসেছে না এসেছে। তো এটুকুই বলবো আর কি, জিওগ্রাফির যা ক্লাস হচ্ছে বা এর আগে পলিটির যা ক্লাস হয়েছে নির্দ্বিধায় করে যান, ঠিক আছে? এটুকু বলছি, ওই আপার প্রাইমারিতে যা প্রশ্ন আসবে ও কিছু হবে না আর কি, ঠিক আছে? ও সব উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে? একদম নির্দ্বিধায় থাকেন আর কি, কেমন? আপার প্রাইমারির প্রশ্ন আমি দেখেছি আর কি, হ্যাঁ, সেখানে জিওগ্রাফির প্রশ্ন মানে আপনাদের সোশ্যাল স্টাডিজের যে প্রশ্ন সেটাও দেখেছি। আর এছাড়া, ঠিক আছে, এরপর আপনাদের দেখবেন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ঠিক আছে, স্টেনো, এমটিএস, যেখানে যা প্রিভিয়াস ইয়ার আছে সব করানো হবে, সব এর মধ্যেই আর কি, বাইরে কিছু থাকবে না, কেমন? তো ব্যাপার হচ্ছে পরিশ্রমটা অবশ্যই করতে হবে আর কি, ঠিক আছে? যে চাকরি করব মানে করবই আর কি, ঠিক আছে, এরকম একটা মেন্টালিটি সবার প্রথমেই তৈরি করতে হবে, তাই না? এর আগেও আমি কথাটা বলেছি আর কি, ঠিক আছে? আমার মাইন্ডকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে, হয় আমি পড়বো, না হলে আমি জীবনে বই খুলবো না, দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। যদি পড়ি, প্রতিদিন 6 ঘন্টা পড়ার মেন্টালিটি আমি রাখবো, প্রতিদিন আমি বই খুলবো, প্রতিদিন আমাকে স্টাডি করতে হবে, আমার ফুফার বিয়ে থাক, মাসির বিয়ে থাক, কাকার বিয়ে থাক, যাই হোক, আপনাকে কন্টিনিউয়াসলি ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে যেতে হবে, ঠিক আছে? আর যদি ভাবেন যে না, আমার অবস্থা খুব ভালো রয়েছে, ঠিক আছে, পারিবারিক টাকা পয়সা আছে আর কি, ঠিক আছে, তাহলে ছেড়ে দেবেন আর কি, ঠিক আছে, যে না, জীবনে বই খুলবো না। এই দুটোর মধ্যে একটা রাস্তা বেছে নিতে হবে, আর এখন এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে, ঠিক আছে? চলুন, আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটু জিনিস একটু দেখে রাখুন আর কি,
এই যে প্রাইমারি যে ওয়েভস রয়েছে আর কি, এই যে প্রাইমারি যে তরঙ্গ রয়েছে, এই প্রাইমারি তরঙ্গের মধ্যে একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের যদি ডিস্টেন্স যদি দেখি, একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের যদি ডিস্টেন্স যদি দেখি, তাহলে ডিস্টেন্স কি দেখতে পাচ্ছেন আপনি? একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের ডিস্টেন্স একদমই লো, তাই না, মানে একদমই কম। এখানে যদি দেখেন, এখানে একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের ডিস্টেন্স, মানে সেকেন্ডারি যে ওয়েভস রয়েছে, সেকেন্ডারি ওয়েভসে একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের ডিস্টেন্স মানে মোটামুটি ইকুয়াল আমরা বলতে পারি আর কি, মাঝামাঝি। আর এখানে যদি দেখেন লাভস ওয়েভসে, এখানে একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের ডিস্টেন্স যদি দেখেন, এটা কিন্তু হাই, তাই না? তাহলে ডিস্টেন্স যদি দেখি, একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের ডিস্টেন্স প্রাইমারি ওয়েভসে আমরা লো মানে সবচেয়ে কম দেখতে পাবো, ঠিক আছে, সেকেন্ডারি ওয়েভসে আমরা মাঝারি দেখতে পাবো, আর লাভস ওয়েভসে আমরা হাই দেখতে পাবো। কেমন? আমি যদি নাম্বারের যদি কথা বলি, নাম্বারের যদি কথা বলি, তাহলে এইটুকু জায়গার মধ্যে দেখুন প্রাইমারি ওয়েভস কতবার ওঠানামা করেছে, সবচেয়ে বেশি বার, তাই না? যদি আমি এখানে একটু গোনা লাগাই আর কি, 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি প্রায় 20 বার ধরুন আর কি, তাই না? এখানে যদি দেখি আর কি 1 2 3 4 5 বার, এখানে 1 2 3 বার, এইটুকু জায়গার মধ্যেই, তাই না? এই যে ওয়েভসগুলোর যদি নাম্বার যদি দেখি, প্রাইমারি ওয়েভসে সবচেয়ে বেশি হবে, হাই হবে, এই সেকেন্ডারিতে সেই মাঝারি মানেরই থাকবে, তাই না? আর লাভস ওয়েভসে কিন্তু এদের নাম্বার কিন্তু লো হবে। লাভস ওয়েভসে কি হবে? লাভস ওয়েভসে নাম্বার লো হবে। কেমন? আরেকটা যদি দেখি আর কি, এর উচ্চতাটা যদি দেখি, হাইট, যদি দেখি, এখানকার হাইটটা দেখুন, তরঙ্গগুলোর মধ্যে হাইট এখানে তো লো, তাই না? এখানে মোটামুটি একটা মাঝারি জায়গায় থাকবে, আর এখানে যদি হাইটগুলো যদি দেখেন তরঙ্গের, এখানে কিন্তু আবার হাই থাকবে, তাই না? এখানে আমি লিখে দিলাম, জায়গা যদিও একটু অল্প ছিল, সেলফ নোটস একটু বানাতে হবে আর কি। কেমন? বলুন, ক্লিয়ার? একদম। আচ্ছা, এখান থেকে আরও দু একটা এক লাইনের হিসাবে দুটো তথ্য জেনে রাখুন আর কি। একটা হচ্ছে আপনার ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রটির নাম আর কি, ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্র, এটা হচ্ছে সিসমোগ্রাফ। কেমন? আর এখানে এককটা যদি কথা বলি, রিক্টার স্কেল। কোন এককে মাপা হয়? রিক্টার স্কেল। এক লাইনের হিসাবে একটু নোটে অ্যাড করে রাখবেন। কেমন?